অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। সে লক্ষ্যে এরই মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে 3টি ধাপে কাজ করবে। প্রথম ধাপে কমপক্ষে 4টি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণসহ উদ্যোগ নিতে আবেদন করবে। এর অংশ হিসেবে 8ই আগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের 2টি সংস্থার কাছে আবেদন করেছে। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং দলটির নেতাকর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে 3টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে। সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনাসহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে, সে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি। সেজন্য আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চায়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা চলে যান ভারতের দিল্লিতে। দলটির অনেক সিনিয়র নেতা ও বিদেশে আছেন। ইতিমধ্যে শেখ হাসিনা গত 10 দিনের মধ্যে দলটির 1 ডজন শীর্ষ নেতার সাথে দিল্লিতে 2 দফা মুখোমুখি বৈঠক করেছেন। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৈঠকগুলোতে বাংলাদেশের দলটির তৃণমূলকে চাঙ্গা করার জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়ার কৌশল ঠিক করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত হয়েছে। দলটির একাধিক সূত্র বলছে, মোটা দাগে 2টি ইস্যু নিয়ে অভিযোগ তোলা হবে। একটি হলো অগণতান্ত্রিক উপায়ে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা। দ্বিতীয়টি হলো গত বছরের 5ই আগস্ট থেকে দলটির বাংলাদেশে থাকা নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন। গত 12ই মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে, সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের নেতারা মনে করেন, একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এই বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে। এজন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লবিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে। এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি তুলে ধরতে চায়। যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা HRC এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল রেপুটিয়ার্স। এছাড়া কমনওয়েলথ এবং কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন। রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী লীগ প্রথম ধাপে বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল রেপুটিয়ার্সকে। এরই মধ্যে আওয়ামী লীগের হয়ে ব্রিটেনের একটি নাম করা ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রেপুটিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে আবেদন পাঠিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করা হয়েছে। ব্রিটিশ এই ল ফার্মটির একজন বিশেষজ্ঞ বলছেন,
OHCHR এর সাম্প্রতিক প্রতিবেদন, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে, তা আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন হিসেবে কাজ করতে পারে। এই প্রতিবেদনটি একটি নজির স্থাপন করেছে যে জাতিসংঘ একটি রাজনৈতিক দলের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ তাদের অধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে এবং কূটনৈতিক চাপ বাড়াতে এই প্রতিবেদনকে ব্যবহার করতে পারে, যা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সহায়ক হতে পারে। ডাউটি স্ট্রিট চেম্বার তাদের ওয়েবসাইটে 8 আগস্ট এমন তথ্য শেয়ার করেছে। ডাউটি স্ট্রিট চেম্বার একটি ব্রিটেন ভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান, যা ফৌজদারি বিচার, পাবলিক আইন, অভিবাসন, কর্মসংস্থান, মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতার বিষয়ে কাজ করে। তারা বড় বড় মানবাধিকার ইস্যুতে আইনি লড়াই চালিয়ে থাকে এবং তাদের খ্যাতি বেশ সুপরিচিত। ব্রিটিশ এই চেম্বারের অন্যতম প্রভাবশালী 2 সদস্য স্টিফেন পাউলস কেসি এবং অ্যালেক্স প্রিন্সলি এই আবেদনপত্র পাঠিয়েছেন। স্টিফেন পাউলস কেসি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন একজন আইনজীবী, আর অ্যালেক্স প্রিন্সলি আন্তর্জাতিক মানবাধিকার, সমুদ্র আইন, ইন্টারপোল এবং প্রত্যর্পণ বিষয়ে বিশেষজ্ঞ। তারা শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভাপতি, তার পক্ষে এই জরুরি পদক্ষেপের জন্য অনুরোধ জমা দিয়েছেন। এই আবেদনে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত মে মাসে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে এই নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে, যা বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে। পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অভিযোগপত্রে অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক রাষ্ট্রীয় নির্যাতন হয়েছে বলে দাবি করা হয়েছে। আরও দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধের সাথে জড়িতদের দায় মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের নেতারা মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তাদের গত ফেব্রুয়ারি রিপোর্টে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিল। বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার কমিটি বা CCPR, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা HRC এর কাছে চিঠি পাঠানো হয়েছে। একই ধরনের রিপোর্ট কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার সংগঠনগুলোর কাছে পাঠাবে। সূত্রগুলো বলছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধেও আওয়ামী লীগ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে পারে। দ্বিতীয় ধাপে 3টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে রিপোর্ট পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লবিং করছে। এগুলো হলো হিউম্যান রাইটস ওয়াচ বা HRW, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বা FIDS। FIDS এর মধ্যে জাতিসংঘের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দমন পীড়নের বিষয়ে নালিশ করেছে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে সবশেষ ধাপে দলটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ICC-তে অভিযোগ দায়েরের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাহায্য চাইবে। একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি ICC-তে কোনো মামলা দায়ের করতে পারে না। ICC ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ নেয়, রাষ্ট্র বা সংগঠনের বিরুদ্ধে নয়। তবে যদি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এর নেতাকর্মীদের উপর দমনপীড়ন মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে বলে প্রমাণ করতে পারে, তাহলে ভুক্তভোগী ব্যক্তিরা বা তাদের পক্ষে মানবাধিকার সংস্থাগুলো ICC প্রসিকিউটরের কাছে তথ্য বা অভিযোগ জমা দিতে পারে। প্রসিকিউটর সেই তথ্যের ভিত্তিতে একটি প্রাথমিক পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামিনেশন শুরু করতে পারেন এবং যদি পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় তাহলে তদন্ত শুরু করতে পারেন। এক্ষেত্রে আওয়ামী লীগ গত বছরের জুলাই থেকে পুলিশ হত্যা ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি তুলে ধরতে চায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা UPR প্রক্রিয়ায় বিষয়টি অন্তর্ভুক্তির জন্য দলটি জোর চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে বাংলাদেশের দাতা দেশ ও সংস্থাগুলোকে টার্গেট করে দলটি আন্তর্জাতিক অঙ্গনে আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক হারে অভিযোগগুলো তুলে ধরবে, যাতে আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন তোলা যায়। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা গুরুতর অভিযোগ নিয়ে আজ কথা বলবো। একজন সাবেক সচিব
এবং তিনি অফিসার্স ক্লাবের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে বর্তমানে যে অফিসার্স ক্লাব আছে তার সাধারণ সম্পাদক, এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি, এবং তাছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব উনি, ওনার নাম হচ্ছে ABM আব্দুস সাত্তার। উনি এই গুরুতর অভিযোগটা উত্থাপন করেছেন। উনি বলেছেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ ওনার নিজের কাছে রয়েছে। 8 জন উপদেষ্টা দুর্নীতি করছেন এবং সেটা সীমাহীন দুর্নীতি, এবং তার তথ্য প্রমাণ এই সাত্তার সাহেবের কাছে আছে। এই ধরনের একটা অভিযোগ করার পর এখন করণীয় কি? দেখুন, এই অভিযোগের কথাটা মিডিয়াতে চলে এসেছে। উনি এটা কালকে বিয়ামের একটা সমাবেশে ছিলেন, সেখানে মানে যত প্রশাসনের যত কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় সবাই সেখানে উপস্থিত ছিলেন, এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাই ছিল এটা আয়োজক, এবং সেখানে শীর্ষস্থান থেকে নিম্নস্তর মানে প্রচুর প্রশাসনে যারা আছেন সবাই আছে। এবং তিনি কি বলছেন শোনা, ওনার কথাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই পত্রিকা থেকে নিয়ে। উনি বলেছেন, আমি খুবই হতাশ, আমাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব। গোয়েন্দা সংস্থার কাছে 8 উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি যখন এই কথাটা বলেছেন তখন উপস্থিত কর্মকর্তা যারা এখানে ছিলেন সবাই ঠিক ঠিক বলে হাততালি দিয়েছে। কেন হাততালি দিল? তার মানে হলো এই যে উপস্থিত কর্মকর্তারা যারা দুর্নীতি করেছেন, একজন মনে করেন উপদেষ্টা যদি দুর্নীতি করেন, দুর্নীতিটা কিভাবে করেন? ধরেন কোনো একটা নিয়ম, কোনো একটা বদলি, কোনো একটা তদবির, কোনো একটা কাজ পাইয়ে দেওয়া, এই সবই তো এই কর্মকর্তাদের হাত দিয়েই হয়েছে। কাজেই যখন উনি উচ্চারণ করতে পেরেছেন, বাকিরা তাকে সমর্থন দিয়েছেন। আমি মনে করি, আমার নিজস্ব বিবেচনায় মনে করি ওনার অভিযোগ সত্য, কারণ ওনারা জানেন কাজগুলি কে করেছেন। ওনার ব্যক্তিগত চরিত্র যাই হোক না কেন, সাত্তার সাহেব যে খুব দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু আমি পার্সোনালি মনে করি না। কারণ এই অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, উনি কিভাবে সাধারণ সম্পাদক হয়েছেন সেটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক আছে। যাক, সে আলোচনায় আমি না হয় আরেকদিন যাব। সে যেই হোক না কেন, যদি ওনার কাছে তথ্য প্রমাণ থাকে এবং উপস্থিত সকল কর্মকর্তারা যদি ঠিক ঠিক বলে হাততালি দেয়, আমি ধরে নেব অভিযোগটা ঠিক এবং ওনার কাছে তথ্য প্রমাণ আছে। এবং তথ্য প্রমাণ যদি থাকে, কার বিরুদ্ধে আছে? উপদেষ্টাদের বিরুদ্ধে। উপদেষ্টা কারা? তারা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তাদের হাতে আমরা দেশকে দিয়ে রেখেছি। আমরা যাদের হাতে দেশের দায়িত্ব দিয়েছি সেই লোকগুলো করাপ্ট। এটা ভাবতেও তো আবার গা শিউরে ওঠে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তারা দেখেন কত বড় একটা আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু দায়িত্বে গিয়েছেন। আমি বারবার বলে এসেছি, শুরুর থেকে বলছি যে যাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এই লোকগুলোকে আমি ম্যাক্সিমাম লোকগুলিকে, 2-1 জন বাদ দিয়ে আমি ম্যাক্সিমাম লোককে যোগ্য মনে করি না। এটা আমি শুরুর থেকে বলতাম। আর পাশাপাশি আস্তে আস্তে এটাও বলতাম সম্ভবত লোকগুলি সৎ। এখন দেখা গেল আমিও জানি না, আমিও ভুল জানি। আমি অবশ্য শেষ দিকে 2-1 জন উপদেষ্টার অসততার কথাও বলতাম শেষ দিকে, কিন্তু উনি তো 2-1 জন কথা বলেন নাই, গুনে গুনে 8 জনের কথা বলেছেন। তাহলে এই 8 জন কি থাকবে? এই 8 জনকে কন্টিনিউ করবে? যদি কন্টিনিউ করে, এর মধ্যে যা দুর্নীতি তারা করেছে আরো দুর্নীতি করার সুযোগ তাদেরকে আমরা দেব? কোন 8 জন? উনি নাম বলেন নাই। তাহলে আমি তো সবাইকে এখন তোমার আমরা সবাইকে সন্দেহের চোখে তাকাবো। হয় ওনাকে নাম বলতে হবে। আমি মনে করি সরকারের উচিত হবে, দুদকের উচিত হবে যে সাত্তার সাহেবকে জিজ্ঞাসা করা হবে কোন 8 জন, এবং সেই তথ্য প্রমাণগুলো আমাদেরকে দিন এবং আমরা সেইগুলোর আলোকে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাই। ডক্টর ইউনূস সাহেবের উচিত হবে সাত্তার সাহেবকে ডেকে জিজ্ঞাসা করা, ভাই তথ্য প্রমাণগুলো আমাদেরকে দিন, আমি সেই আলোকে এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাই। যদি না দেন, যদি না চান, যদি দুদক না চায়, ডক্টর ইউনূস জানতে না চায়, তাহলে কিন্তু এই দুর্নীতির দায় কিন্তু দুদককেও নিতে হবে, ডক্টর ইউনূসকেও নিতে হবে। কি দায়? প্রশ্রয় দেওয়ার দায়। তার মানে কি ডক্টর ইউনূস এদেরকে প্রশ্রয় দিচ্ছেন? আমি জানি না এই 8 জনের মধ্যে ডক্টর ইউনূসের নামও আছে কিনা, আমি বলতে পারবো না। আমি এখন সন্দেহ সবাই কি করবো?
যতক্ষণ পর্যন্ত এই 8 জনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত এই 8 জনের নাম প্রকাশ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি সকল উপদেষ্টাকে মনে করব যে সেই 8 জনের মধ্যে আছে। এবং আমি জনগণকে মনে করি, জনগণও তাই মনে করবে। এখন বিষয়টা কিন্তু একদম ওনাদের কোর্টে যেয়ে চলে গেল। কি করবেন ওনারা? ওনাদেরকে ভালো মনে করেন, ওনারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই, ওনাদেরকে ভালো মনে করে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং সেই ভালো মনে করা দেওয়া দায়িত্বের তারা যে এমনভাবে অপব্যবহার করবেন, এটা আমরা কেন ভাববো? যখন আমরা প্রমাণ পেলাম, তথ্য প্রমাণ আছে বলে একজন দাবি করলেন, তখন কিন্তু আমরা আতঙ্কিত বোধ করছি এবং আমরা এটা একটা কড়া সুবিচার চাই। এই সুবিচার কি ডক্টর ইউনূসের সরকার অথবা দেশের স্বাধীন প্রতিষ্ঠান দুদক করবেন? দুদকের কি সে মেরুদণ্ড আছে? নাকি দুদক খালি কিছু ল্যাংরা আতুরকে ধরে এনে বাহাদুরি নেবেন? নাকি দুদক সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে থাকবেন? এই জিনিসটা আমরা জানতে চাই। দুদকের স্বতঃপ্রণোদিত হয়ে সত্তার সাহেবের সঙ্গে যোগাযোগ করা উচিত। সত্তার সাহেব আরেকটা অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন যে ওনার কষ্ট লাগে যখন একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া যায় কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। উনি এই কথা বলেছেন। উনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা কিন্তু দুর্নীতি না, যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেন কি বলেন, শুনেন কি বলেছেন উনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নূরজাহান বেগম চালাতে পারেন? স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টাকে চালানো ঠিক হচ্ছে? দেখুন, এই দুটা প্রশ্ন কিন্তু আমি শুরু থেকেই করে আসছি। আমি ছোট মানুষ, আমার কথা গুরুত্ব কেউ দেয়নি, কিন্তু আমি কিন্তু শুরু থেকেই এই প্রশ্নগুলো করছি। যে কোনো প্রশ্ন আমি করছি তার মধ্যে এই দুইটা প্রশ্ন আছে যে কে নূরজাহান বেগম, স্বাস্থ্য খাতকে উপলব্ধি করার জন্য ওনার মধ্যে কি অভিজ্ঞতা আছে, কি যোগ্যতা আছে। তারও চেয়ে বড় কথা, গত 1 বছরে উনি কি দেখাতে পেরেছেন? জিরো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি কি করছেন, কি দেখাচ্ছেন? উনি কোন বিবেচনায় একজন মেয়র নির্বাচিত করলেন যে ঢাকা উত্তরের জন্য, যার বিরুদ্ধে হিজবুত তাহরিরের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে, তথ্য প্রমাণ পাওয়া গেছে, তাকে উনি নিয়োগ করলেন কোন বিবেচনায়? ওনার কি যোগ্যতার বিবেচনায় উনি করলেন? ওনার কেন মনে হলো? ওনার ইচ্ছা হলো হয়ে গেল? এটা কোনো রাজত্ব নাকি? উনি চাইলেই সব করতে পারেন? উনি চাইলে আর হয়ে গেল? এটা হয় না। একে নিয়ম নীতি লাগে। যাকে নিয়োগ করেছেন ওনার কি কোনো ধরনের এই ধরনের প্রশাসনিক অভিজ্ঞতা আছে? নেই। আমরা শুনেছি উনি অন্য একজন উপদেষ্টার কাজিন হন এবং এটাই তার যোগ্যতা। ভাই, এই দেশটা কি আমি আর মামুদের নাকি? কি ভাই, কি শুরু হয়েছে দেশে? এরা দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছে। আবার উনি কি করলেন, দক্ষিণের মেয়র যিনি নির্বাচিত হয়েছিলেন বলে আদালত রায় দিয়েছে, তাকে শপথ দিতে দিলেন না। এই হলো তার গোয়ার্তমি। তাকে এই সত্তার সাহেব অযোগ্য হিসাবে কিন্তু বলেছেন, ইঙ্গিত করেছেন। আমি জানি না এই সমস্ত বিষয় ডক্টর ইউনূসকে স্পর্শ করে কিনা, বাট করা উচিত, করা উচিত। কেবল যদি এগুলো স্পর্শ করে যদি অ্যাকশনে যেতে পারেন তাহলে প্রমাণিত হবে যে ওনারও যোগ্যতা আছে, নতুবা উনি মেরুদণ্ডহীন অযোগ্য অথর্ব একজন প্রধান উপদেষ্টা হিসাবে ইতিহাসের কাছে বিবেচিত হবেন।